স্বামী আর তার গার্লফ্রেন্ডের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে রেস্তোরাঁর একই টেবিলে বসে আছে নজরাত। নীরবতা ভেঙে তার স্বামী রাজ সহমত বলল, ও আমার গার্লফ্রেন্ড রূপকথা। আপনি আমাদের মাঝে ঝামেলা হয়ে না আসলে খুব শীঘ্র আমরা বিয়ে করতাম। এখন এর সমাধান আপনার কাছে। প্রশ্নসিক্ত নয়নে তাকায় নজরাত। এর মানে কি সেই সমাধান? রাজ সহমত কিছু বলার পূর্বেই তার গার্লফ্রেন্ড রূপকথা বলল, ডিভোর্স দিবেন আপনি ওকে, এইটাই এক এবং একমাত্র সমাধান, এবং ইমিডিয়েটলি ডিভোর্স চাই আমি। রাত বেব, তুমি এই কথাটা ভালো করে এই মেয়ের মস্তিষ্কে ঢুকিয়ে দাও। রাজ সহমত মাথা নাড়িয়ে সম্মতি দেয়। অতঃপর নজরতকে পুনরায় রিপিট করে বলল, আমি আজকের মধ্যেই ডিভোর্স চাই। বিয়েটা সম্পূর্ণ আমার মতের বিরুদ্ধে হয়েছে। তাছাড়া বিয়ের পূর্বে আমি আপনাকে বলেছিলাম আপনাকে আমার পছন্দ হয়নি। তারপরও নির্লজ্জের মতো কিভাবে বিয়ে করতে পারলেন আপনি? এর শাস্তি স্বরূপ ডিভোর্স চাই আমি। রূপকথা তাচ্ছিল্য হেসে বলল, বুঝলে, এত টাকা পয়সা দেখলে এদের মতো মেয়েদের মাথা ঠিক থাকে না। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম রাত, তুমি তোমার মায়ের ভুল সিদ্ধান্ত মেনে এলে। নিকাবের আড়ালে ঠোঁট কামড়িয়ে কান্না এবং রাগ দুটোই সংবরণ করে চলেছে নজরাত। তাকে যে কিছুতেই উত্তেজিত হওয়া যাবে না। মহান রাব্বুল আলামিনের ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে দুর্গম পথে। তাই আড়ালে দীর্ঘশ্বাস ফেলে বলল, ইসলাম নারী পুরুষের বিবাহকে একটি পবিত্র বন্ধন মনে করে। এই বন্ধনের পবিত্রতা ও শুদ্ধতার উপর তাদের ভবিষ্যৎ বংশধারার পবিত্রতা নির্ভর করে। এর ভিত্তিতেই তার স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকার নির্ণীত হয়। তাই এহেন বন্ধনকে ছিন্ন করা ইসলাম পছন্দ করে না। ইসলাম কেবল অন্য উপায় অবস্থায় তালাক বৈধ করেছে। আপনি একজন পরনারীর জন্য আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন না। আমি সেটা মেনেও নিব না কিছুতে। নজরাত আন্দাজ করতে পারছে সামনে থাকা দুজন ব্যক্তি নজরাতের উপর ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছে, কিন্তু তার কিছুই করার নেই। বিয়েটা যখন হয়ে গেছে তখন সে অন্যান্য মেয়েদের মতো চুপচাপ সব কিছু মেনে নেবে না। আকস্মিক বিকট শব্দে মাথা তুলে তাকায় নজরাত। রাজ সহমত সামনে থাকা টেবিলে সজোরে ঘুষি মারে, যার ফলে এই শব্দের উৎপত্তি হয়েছে। কিছুটা ভয়ে কেঁপে উঠল নজরাত। রাত দাঁতে দাঁত চেপে বললেন, কত টাকা লাগবে আপনার? নজরাত শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত দ্বিগুণ রেগে গেল। তীব্র ক্ষোভ প্রকাশ করে আবারও বলল, ঠিক কত টাকা পেলে আমাকে মুক্তি দিবেন বলেন? 10 লক্ষ, 20 লক্ষ, নাকি আরও বেশি? আপনাকে দিয়ে দিন, কথা দিচ্ছি চলে যাব আমি। নজরাতের এহেন কথায় নির্বিকারভাবে তাকিয়ে আছে রাত। হয়তো ও কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, কিন্তু তার গার্লফ্রেন্ড রূপকথা চুপ করে বসে থাকতে পারল না। রকচটা নয়নে নজরাতের দিকে তাকিয়ে বলল, হেয়ালি করছেন আমার সাথে, নাকি আরও টাকা লাগবে? আচ্ছা, এবার বুঝতে পেরেছি আপনি কেন বললেন আপনাকে দিয়ে দিন। আসলে রাতকে পাওয়া মানে তো ওর সমস্ত সম্পত্তি পাওয়া, আর তাই আপনি সব কিছু নিজের দখলে আনার প্ল্যান করছেন। বাহ, চমৎকার! আপনার পরিকল্পনা তারিফ না করে পারছি না। লোভী কোথাকার! শেষের কথাটা তাচ্ছিল্য করেই বলল রূপকথা। নজরাত তাদের সামনে মোটেও রাগল না। স্থির চোখ দুটো বার কয়েক এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করে দৃঢ় কণ্ঠে বলল, আপনার বলা কথাগুলো কিন্তু আপনাকেও বলতে পারি আমি। সেই অধিকার আমার আছে, কিন্তু আপনার নেই। তারপর উঠে দাঁড়ায় নজরাত। আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না সে। তাই দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে রেস্তোরাঁর বাহিরের দিকে। পেছনে এতটুকু কথা শুনতে পেল রূপকথা বলছে, এই 2 টাকার মেয়েটা আমাকে এভাবে কথা শোনালো, তুমি কিছু বললে না রাত? রেস্তোরাঁ থেকে বেরিয়ে সোজা একটা পার্কে চলে এলো নজরাত। এই সময় মানুষের গতানুগতি নেই বললেই চলে। এমন গাছের ছায়ায় আবৃত নিরিবিলি পরিবেশ এখন ভীষণ প্রয়োজন ছিল তার। তাই এখানে আসা। একটা বেঞ্চে বসে আছে। কিছুক্ষণ আগের কথাগুলো ভাবতেই চোখ দুটো ভরে গেল পানিতে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অনেকে বলে কাঁদলে হালকা লাগে, কিন্তু পাবলিক প্লেসে এইরকমটা করা দৃষ্টিকটু হবে। তাই যথাসম্ভব নিজেকে সামলাতে ব্যস্ত নজরাত। তবু কষ্টে বুকটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। বাহিরে যতটা না স্ট্রং, ভেতরে ঠিক ততটাই ভাঙছে। বিয়ের পূর্বেই বুঝে গিয়েছিল রাজ সহমত বিয়েতে রাজি নন।
দুটো পরিবারের কথা চিন্তা করে বিয়েটা এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছে তাকে। তার কিছু করার ছিল না। একদিকে বাবা আর একদিকে মায়ের মতো শাশুড়ি মা, এদের কথা ফেলতে পারেনি নাজরাত। নাজরাত চলে যাওয়ার পর রূপকথা ভ্রুকুটি করে বলে, তুমি এভাবে বসে আছো কেন? নাকি বিয়ে করে এখন আর আমাকে চাইছো না? কিছুটা তাচ্ছিল্যের সহিত বলল, বউয়ের প্রেমে পড়ে গেলে নাকি? আমি পুরনো হয়ে গেছি তাই না? তোমরা পুরুষ জাতটাই এরকম। তোমরা নিত্য নতুন নারীতে আসক্ত হয়ে পড়ো, তখন আমার মতো মেয়েরা পুরনো হয়ে যায় তোমাদের কাছে। রূপকথার এই রূপকথায় রাত রূপকথার ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, 2 দিনের মধ্যে আমি ডিভোর্স দিয়ে তোমাকে প্রমাণ করে দিব সব ছেলেরা এক নয়। তারপর গটগট পায়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে নিজের গাড়ি ফুল স্পিডে চালু করে রাত। রাত চলে যাওয়ার পর রূপকথা উল্লাসে ফেটে পড়ে, গগন বিদারী হাসিতে ঝংকার তোলে। রেস্তোরাঁর আলাদা কেবিন হওয়াতে সেই পৈশাচিক আনন্দ কারোর নজরে পড়ে না। সাথে সাথে কাউকে কল করে আসতে বলে এখানে। আজকে একটা পার্টি শো না করলে চলে? কখনোই না। আনন্দ মিছিল করতে অবশ্যই পার্টির প্রয়োজন। এর কিছুক্ষণ পর রূপকথার একজন ছেলে বন্ধু আসে রেস্তোরাঁয়। তার সাথে হাঁক করে পুনরায় চেয়ারে বসে নিজেদের মধ্যে আলোচনা করে তারা। চারিদিকে আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত হতে বুঝল আসর নামাজের আজান হচ্ছে। তাই চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় নাজরাত। বাসায় ফিরতে হবে দ্রুত, না হয় নামাজ কাজা হয়ে যাবে। সামনের দিকে পা বাড়িয়ে সিদ্ধান্ত নিল আপুর কাছে যাবে। এখন কিছুতেই রাতের বাসায় যেতে ইচ্ছে করছে না তার। রাতের মুখোমুখি হতে একদম ইচ্ছে করছে না। মুখোমুখি হলে আবারও সেই এক রাশ তেতো অনুভূতি, যা নাজরাতকে ভেতরে ভেতরে মুচড়ে দিতে যথেষ্ট। তাই পার্কের বাহিরে এসে একটা বাসে উঠে বসলো। 30 মিনিটের মধ্যে পৌঁছে গেল বাসায়। সাজ্জাদ হোসেন দরজা খুলতেই সালাম দিল। সাজ্জাদ হোসেন মেয়েকে দেখে যার বর্ণায় বিস্মিত হবে নাই বা কেন। বউ ভাত অনুষ্ঠানের পর এখনও 2 দিনও হয়নি নাজরাত শ্বশুরবাড়ি গিয়েছে। তার উপর খবর না দিয়ে হুট করে চলে এসেছে, যে কেউ বিস্মিত হবে। নিজেকে যতটা সম্ভব বাবার সামনে নর্মাল রাখলো। মুখে হাসি ফুটিয়ে জড়িয়ে ধরে বলল, মেয়েকে দেখে খুশি হওনি বুঝি? এমনি করে পর করে দিলে? সাজ্জাদ হোসেন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, না রে মা, তুই যখন খুশি তোর বাসায় আসবি। আমি তো শুধু। আর কিছু বলতে না দিয়ে নাজরাত বলল, হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি নামাজ পড়ে আসছি, দুজনে একসাথে আড্ডা দিতে দিতে কফি খাবো। সাজ্জাদ হোসেনকে আর কিছু বলার সুযোগ দিল না। এই বলে চলে আসলো নিচের রুমে। দম ফেলে অজু করে এসে নামাজ পড়ল। নামাজ শেষ হতেই সাজ্জাদ হোসেন কফি নিয়ে হাজির হন। তারপর রুমের ছোট্ট ব্যালকনি কাম ছাদে বাবা মেয়ে দুজনাই বসে কফির মগে চুমুক দিতে দিতে টুকটাক কথা বলছে। এর মাঝে ফোনের রিংটন বেজে উঠল। নাজরাত মগ হাতে রুমে আসলো। বিছানা থেকে ফোন তুলে রিসিভ করতে যা শুনল তাতে প্রস্তুত ছিল না মোটেও। ফলশ্রুতিতে হাত থেকে কফির মগটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। গরম কফি খানিকটা ছিটে ফোটা নাজরাতের পায়ে পড়ল। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সাথে সাথে সাজ্জাদ হোসেন দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। নাজরাত ধরা গলায় বলল, তোমার জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আব্বু, ইমার্জেন্সি, 2 ব্যাগ রক্ত লাগবে। রাহা ফোনে কলের ওপর কল করে যাচ্ছে রূপকথাকে, কিন্তু রূপকথা কল রিসিভ করছে না। রিসিভ করবে কিভাবে? সে তো বন্ধুদের নিয়ে পার্টিতে ব্যস্ত হয়ে আছে। এদিকে দুশ্চিন্তায় নাজেহাল অবস্থা রাহার। একমাত্র ভাইয়ের এত যন্ত্রণা উপলব্ধি করে নেত্রজোড়া দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। রূপকথাকে কল করার কারণ, রূপকথার রক্তের গ্রুপও ও নেগেটিভ, যা তার ভাইয়া রাজশাহ আমাদের একই গ্রুপ। ইতিমধ্যে কয়েকটি ব্লাড ব্যাংকে খবর নেওয়া হয়ে গেছে, কিন্তু কোথাও ও নেগেটিভ রক্ত পাওয়া যায়নি। দুজন লোকের সাথে নিয়ে নাজরাত হন্তদন্ত হয়ে ছুটে আসে হসপিটালে। এসেই ধিমে যাওয়া গলায় বলল, রাহা, রক্তে জোগাড় হয়েছে? রোষপূর্ণ চাহনিতে রাহা বলল, হলে তো জানতেই পারতে। এমন পরিস্থিতিতেও রাহার ব্যবহারে রুক্ষতা প্রকাশ পেল। নাজরাত বুঝেও আমলে নিল না, কারণ এমন রাগ অভিমানের সময় নয়। তাই দম ফেলে বলল,
ডাক্তারকে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে বলো। হতবিহ্বল মুখশ্রী করে রাহা বলল, তুমি দেবে ব্লাড? না, আমার ব্লাডের সাথে ওনার ব্লাড গ্রুপ ম্যাচ করে না। দুজন লোককে দেখিয়ে বলল, ওনারা ব্লাড দিতে ইচ্ছুক, তুমি ব্যবস্থা করো। রাহা লোকগুলো দিকে বিনয়ের চোখে তাকিয়ে বলল, আপনাদের কি বলে ধন্যবাদ দেব আমার ঠিক জানা নেই। আমার সাথে আসুন প্লিজ। তারপর ডক্টরের কাছে চলে গেল রাহা, সাথে লোক দুজনও। নাজরাত তাচ্ছিল্যের সাথে মুচকি হাসল শুধু। পরক্ষণেই তার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে। দ্রুত পায়ে কেবিনের সামনে আসে, যেখানে রাতকে অ্যাডমিট করা হয়েছে। এদিক ওদিক খুঁজে কোনার দিকে নজর দিতে দেখল সাজেদা চৌধুরী বসে আছেন। নাজরাত দ্রুত পায়ে এগিয়ে আসে, পাশে বসলো, তার কাঁধে হাত রেখে মা বলে ডাকে। সাজেদা চৌধুরী পাশে ফিরতেই নাজরাতের দেখা পেয়ে কিছুটা শব্দ করে কেঁদে উঠল। মনে হলো এতক্ষণ কান্না করার মানুষ খুঁজছিলেন তিনি। নাজরাত শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহ ভরসা মা, ইনশাল্লাহ আপনার ছেলেকে সুস্থ করে দিবেন তিনি। নিজের চোখে পানি রেখে শাশুড়ি মাকে সান্ত্বনা বাণী শুনিয়ে চলেছে নাজরাত। নিজের কষ্টটা কাউকে দেখাতে পারছে না সে। এর মাঝে ফোনে কল আসলে দেখে সাজ্জাদ হোসেন কল করেছেন। তিনি কতবার চেয়েছিলেন হসপিটালে আসার জন্য, কিন্তু নাজরাত আসতে নিষেধ করেছে। রাত হয়ে যাচ্ছে, একা একা বাসায় ফিরতে হবে সে কথা ভেবেই নিষেধ করেছে সে। এখন বাসায় থেকে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছেন তিনি। হয়তো ভোরের আলো ফুটতেই হসপিটালে ছুটবেন। ঘড়ির কাঁটায় রাত 2:14 বাজে। কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে নাজরাত। দরজার গ্লাস গলিয়ে তাকিয়ে আছে তার স্বামী নামক মানুষটার দিকে। নাটক সিনেমার মতো করে রোগীর কাছে তার প্রেমিকা বা স্ত্রীকে অ্যালাউ করে না ডাক্তার, তাই বাহিরে দাঁড়িয়ে আছে সে। একদিনেই মানুষটা কেমন নিস্তেজ হয়ে গেছে। শ্যামবর্ণের গায়ের রঙটা আরও যেন চাপা পড়ে গেছে। হবে নাই বা কেন? মাথায় হাতে পায়ে যেভাবে আঘাত পেয়েছে, এরপরেও যে রাজ আহমদ বেঁচে আছে এই অনেক শুক্রিয়া। সাজেদা চৌধুরী হসপিটালে থাকতে চাইলে নাজরাত তাকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। রাহা হসপিটালের ফিনাইলের গন্ধ বেশিক্ষণ সহ্য করতে পারে না বলে সেও চলে যায় মায়ের সাথে। এখন একাই আছে নাজরাত। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা শুরু হয়েছে তার, তাই একটা চেয়ারে গিয়ে বসলো। সারাদিন একটু বিশ্রাম নেওয়া হয়নি, তাই ভীষণ খারাপ লাগছে। ইচ্ছে করছে বিছানায় শরীরটা এলিয়ে দিতে। সময়গুলো যেন থমকে গেছে, কিছুতেই যাচ্ছে না। কিছু সময় তাসবি বলল, কিছু সময় ফোনের নোটপ্যাডে কিছু লিখল। এমনি করে ঘড়ির কাঁটা গিয়ে 3টায় পৌঁছালো। নাজরাত কেবিনের কাছে গিয়ে আরেকবার চোখ বুলিয়ে নিল রাজ আহমেদের পানে। তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তাই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। নাজরাত অজু করে এগিয়ে গেল ঈশার নামাজ যেখানে আদায় করেছিল সেখানে। নাজরাত তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে। নামাজ শেষে প্রাণ ভরে স্বামীর জন্য দোয়া করে। সকালের আলো ফুটতেই সাজ্জাদ হোসেন চলে আসেন হসপিটালে। তাকে রাজ আহমদের কাছে রেখে বাসায় যায় নাজরাত। ঘণ্টাখানেকের মধ্যে রাতের জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসে। ভেতরে ঢোকার পারমিশন নেই বলেই নার্সকে খাইয়ে দেওয়ার জন্য দেয়। নার্স রাতকে স্যুপ খাইয়ে বাহিরে এসে বলল, আপনি কি রূপকথা? পেশেন্ট তার নাম করছে। নামটা শুনেই অশ্রুসিক্ত নয়নে তাকায় নাজরাত। আড়ালে চোখের পানি মুছে বলল, উনি এখানে নেই। ও আচ্ছা। 1 সপ্তাহ খানেক পর রাতকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। রাহা বাসায় নার্স নিয়োগ করতে চাইলে সাজেদা চৌধুরীর কঠোর নিষেধাজ্ঞায় দমিয়ে যায় রাহা। এরপর থেকে নাজরাত সেবা যত্ন শুরু করে রাদের। পায়ে ইনজুরি হওয়ার কারণে একা একা চলাফেরা করতে কষ্ট হয় রাদের। তখন নাজরাত সাহায্য করে, যদিও এতে ভীষণ বিরক্ত হয় রাত, কিন্তু মুখে প্রকাশ করে না। রাতকে নিয়ে বাগানে এসেছে নাজরাত। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বেঞ্চে বসে বসে ফোন স্ক্রল করছে রাত। নাজরাত তখন বাগানের বিভিন্ন ফুলগুলো মুগ্ধ হয়ে ছুঁয়ে দিচ্ছিল। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চকিতে পিছনে ফিরে তাকাতে দেখতে পায় রূপকথা এসেছে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী। পোশাকের দিক দিয়ে দামি দামি 3 পিস পরলেও শালীনতা বজায় রেখেই চলে। দেখতেও ভারী মিষ্টি।
ঠোঁটের কোণে ছোট্ট কালো কুচকুচে তিল আছে, যা যে কাউকেই আকর্ষণ করবে। লম্বায় আনুমানিক 5 ফুট 3 ইঞ্চি হবে। গায়ের রং ফর্সা, খানিকটা লম্বা মুখশ্রী, চুলগুলো কাঁধ অব্দি স্ট্রেইট। রূপকথাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নাজরাত মনে মনে বলল, মেয়েটা আসলেই একটা রূপকথার গল্পের মতো রাজকন্যা। তাই হয়তো রাজ আহমদ মেয়েটাকে এত পছন্দ করেন, হয়তো ভালোবাসেন। এদিকে এই রূপকথা দৌড়ে এসে জড়িয়ে ধরে রাতকে। রাত হকচকায়, বলে, রূপ, কি করছো? আমার ছোটটির ইঞ্জুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো। রূপকথা রাতকে ছেড়ে কানে হাত রেখে বলল, ওহ সরি, আমি এতদিন পর তোমাকে পেয়ে আবেগের বশে সব কিছু ভুলে গিয়েছিলাম রাত। সরি, আসলে আমি। রাত মুচকি হেসে বলল, ইটস ওকে, তুমি দূর থেকে হচ্ছে আমাকে সাহায্য করেছো, এতে আমি ভীষণ খুশি। রূপ রূপকথা বুঝতে পারল না কি সাহায্য করেছে সে, তাই মেকি হাসি দিয়ে বলল, কিসের সাহায্যের কথা বলছো তুমি? আমি সব দেখেছি। তুমি তোমার পেজে কিভাবে সাহায্য চেয়ে পোস্ট করেছো এবং আমার জন্য ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করেছো। একটার পর একটা কথা শুনিয়ে রূপকথার বিস্ময়ে আকাশ সম, কিন্তু বাহিরে তা প্রকাশ করছে না। আবারও জোরপূর্বক হেসে বলল, আমি তোমার জন্য করবো না তো কে করবে শুনি? আর এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এভাবে বলো না প্লিজ রাত। জানো, তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়েছে আমার। নিজেকে কেমন পাগল পাগল মনে হয়েছে। রাত রূপকথার হাতে হাত রেখে বলল, আমি জানি রূপ, তোমাকে এক্সপ্লেন করতে হবে না। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে সবটা অবলোকন করল নাজরাত। না চাইতেই নেত্রজোড়ায় পানিতে টইটম্বুর হয়ে গেল তার। ভাবছে, সে কি অজান্তেই দুটো ভালোবাসার মানুষের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে চলে এসেছে। আসবো মা? সাজেদা চৌধুরী দৃঢ় কণ্ঠে বললেন। বৌমা, ভেতরে এসো। নাজরাত ধীর পায়ে এগিয়ে যেতে যেতে সাজেদা চৌধুরী বললেন, বৌমা, তোমাকে বলেছি তো আমার রুমে আসতে পারমিশন নিতে হবে না। নাজরাত খাটের এক কোণায় দাঁড়ায়, কিছুক্ষণ হাঁসফাঁস করে বলল, আপনার সাথে কিছু কথা ছিল মা। বসো, বসে বলো কি বলবে। নাজরাত বিছানায় বসে দৃষ্টি নত রেখেই বলল, আপনি ওনাদের সম্পর্কটা কেন মেনে নেননি মা? আমার মনে হচ্ছে তারা একে অপরকে ভীষণ ভালোবাসে মা। আমি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি না হয়ে আসলে তারা অনেক সুখী থাকতে পারত। সাজেদা চৌধুরী কিছুক্ষণ মৌন রইলেন, তারপর বললেন, 50-এর ঊর্ধ্বে গিয়ে ঠেকেছে বয়স, ঠিক বেঠিক বুঝি না আমি। ওই মেয়ের ব্যাপারে সমস্ত খবর নিয়েছিলাম আমি। মেয়েটা একদমই ভালো না, ছেলে বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকে। কিন্তু আফসোস, আমার ছেলেটাকে সে কথা বোঝাতে অক্ষম আমি। জানি না এই মেয়ে কী বশ করেছে। এতটুকু বলেই থেমে গেলেন সাজেদা চৌধুরী। হাতে থাকা তাসবিহ গুনতে শুরু করলেন। এতটুকু বলেই থেমে গেলেন সাজেদা চৌধুরী। হাতে থাকা তসবিহ গুনতে শুরু করলেন। সাজেদা চৌধুরী খুবই ধার্মিক মানুষ, তাই সব সময় চেয়েছেন ছেলের জন্য একজন ধার্মিক বউ নিয়ে আসবেন। কিন্তু ঝামেলা সৃষ্টি করে রূপকথা। হঠাৎ তার আবির্ভাব ঘটে রাজ আহমদের জীবনে। কোনো একটি কারণে রাজ আহমদ ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে রূপকথার নামের মেয়েটির উপর। হয়তো রাহাও জানে সেই কারণ। ভাইয়ার সাথে রাহাও চেয়েছে রূপকথা যেন এই বাড়ির বউ হয়ে আসুক, কিন্তু সাজেদা চৌধুরী তা হতে দেননি। রাগ করে ভাইয়ের বাড়ি চলে গিয়েছিলেন যখন রাজ আহমদ বলেছিল রূপকথা ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। তারপর মাকে ফিরিয়ে আনতে বাধ্য হয় বিয়েটা করতে। নাজরাত উঠে দাঁড়ায়, ধীর পায়ে রান্নাঘরে ঢোকে। এই বাসার হেল্পিং হ্যান্ড মনি রান্নার জোগাড় যন্ত্র করছেন। নাজরাত কাছে গিয়ে বলল, আপা, আমাকে বলুন কি করতে হবে। মনি সবজি কাটছিলেন, হাত থামিয়ে বললেন, ফ্রিজ থেকে কাঁচামরিচের প্যাকেটটা দিন তো কষ্ট করে, ভাবি আনতে ভুল লাগেছি। নাজরাত ফ্রিজের কাছে আসতে ফোন বাজাতে শুরু করে। দৌড়ে ডাইনিং টেবিল থেকে ফোনটা নিল। স্ক্রিনে ভাইয়া নামটা দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। তার একমাত্র ভাই রূপক, যে কিনা ইতালি থাকে। আজকে 1 সপ্তাহ পর কল করলো। কাজের চাপে কল করার সময় পায় না। নাজরাত কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে পায়চারি করছে রুমে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায়। সামনে থাকা মেয়েটি রাহা তার ভাইকে ধরে সবে রুমে ঢুকাচ্ছে।
তখনই নাজরাতের সাথে ধাক্কা লেগে যায়। নাজরাত সরি বলার পরেও রাহা রুক্ষ গলায় বলল, চোখ দুটো কি হাতে নিয়ে ঘুরে বেড়াও নাকি? হ্যাঁ, যত সব ফালতু মানুষজন। তারপর ধীরে ধীরে রাতকে ধরে নিয়ে তার রুমের দিকে গেল। রূপকথা গার্ডেন থেকেই চলে যায়। এই বাসায় ঢুকে সাজেদা চৌধুরীর মুখোমুখি দাঁড়াবার সাহস নেই তার। তাছাড়া রাত তখন রূপকথাকে ওইভাবে বলার কারণ রাহা মিথ্যা কথা বলে তার ভাইকে, বলে রূপকথা রাতের জন্য রক্তের ব্যবস্থা করেছে। তাই তো রাত কৃতজ্ঞতা প্রকাশ করে ওভাবে বলেছে রূপকথাকে। ফোনের ওপাশে থাকা রূপক সবটা শুনে রেগে বলল,